নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। 14 দিন জেল হেফাজতে থাকার পর শুক্রবার সকালে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে সন্দেশখালী কাণ্ডের প্রধান অভিযুক্ত শেখ শাহজাহানকে। এছাড়াও আদালতে পেশ করা হয়েছে আরও 3 জনকে। অন্যান্য অভিযুক্তরা হল শেখ আলমগীর, দিদার বক্স মোল্লা এবং মাহফুজ আল মোল্লা। শেখ শাহজাহানকে আদালতে তার আলাদা গাড়িতে করে আনা হয়েছে। বাকি 3 অভিযুক্তকে আনা হয়েছে পুলিশের ভ্যানে। ঘটনার বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী পশুপতি দাস। পশুপতি, তোমাকে আমি যেটা বলি, যেটা গত 5ই জানুয়ারি যে ঘটনা ঘটে সন্দেশখালীতে রেশন দুর্নীতির মামলায় শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি আধিকারিকরা যায়, সেই সময় তাদের উপর হামলা হয়। সেই হামলায় কজন ইডি আধিকারিক মাথা ফাটে, গাড়ি ভাঙচুর হয়, একাধিক গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু সেখান থেকে উদ্ধার হয়। ইতিমধ্যে 49 দিনের মাথায় শেখ শাহজাহান কিন্তু গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। তারপর সিআইডি হেফাজতে নেয়। সিআইডি থেকে হেফাজতে নেওয়ার পর কিন্তু সিবিআই নেয়। সিবিআই থেকে একেবারে তাদেরকে নিয়ে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে শেখ শাহজাহানকে কিন্তু কয়েকবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। ইতিমধ্যে চলতি মাসের 6 তারিখে যখন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়, 14 দিন তাকে জেল কাস্টডিতে রাখার নির্দেশ দেয় মহামান্য আদালত। পুনরায় আজ অর্থাৎ 21শে জুন আবার পুনরায় তাকে তোলা হয়। ইতিমধ্যে যে খবর, শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর, দিদার বক্স মোল্লা, মাহফুজ আল মোল্লা সহ এই মোট 4 জনকে আজ কিন্তু বসিরহাট মহকুমা আদালত তোলা হয়েছে। ইতিমধ্যে কিন্তু মহামান্য আদালতের কাছে সিবিআই আইনজীবী বা দোষীদের আইনজীবীরা কিন্তু এখন পর্যন্ত লড়াই চলছে। কি হয় সেটা এখন দেখার, কারণ সকাল থেকে আমরা নজরে ছিলাম এই সন্দেশখালী কাণ্ড নিয়ে বসিরহাট মহকুমা আদালতে। এখন পর্যন্ত এসডিএমের 2 পক্ষ নিয়ে কিন্তু লড়াই চলছে। একদিকে শেখ শাহজাহান আইনজীবী, অন্যদিকে সিবিআই আইনজীবী। এখন দেখার এখন কেস কোন দিকে ঘোরে, তাদেরকে আবার পুনরায় সিবিআই হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে, না তাদেরকে জেল কাস্টডিতে পাঠাতে পারে, সেটাই নিয়ে এখন চলছে লড়াই। শ্রীপর্ণা, ধন্যবাদ পশুপতি। শুক্রবার নিজাম প্যালেসে পৌঁছন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক তাপস সাহা। সঙ্গে ছিলেন তার আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য। তদন্তে সহযোগিতা করব সাংবাদিকদের জানালেন তাপস সাহা। অপরদিকে তাপস সাহার বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। করা হয়েছে, আমি সহযোগিতা করব। তাপস স্যার এই মামলাটা আপনারা আগেও জানেন যে মান্থা সাহেবের ঘরে ছিল, তারপর স্টেট থেকে সেটা আমাদের চিফ জাস্টিসের ঘরে এখনো পেন্ডিং রয়েছে, মান্থলি রেজিস্ট্রেশন রান করছে। তদন্ত ক্ষেত্রে ওনাকে ডেকেছে, একটা ভয়েসের ব্যাপার আছে, সেই নিয়ে ওনাকে আজকে ডেকেছে। উনি করবেন তদন্তে, সবসময় এর আগেও সাহায্য করেছেন, উনি সবসময় তদন্তে সাহায্য করবেন। যতটুকু আমি জানি অ্যাজ এ ওনার লয়ার হিসেবে উনি কোনোভাবে এই যে সমস্ত অ্যান্টি করাপশনগুলোর যে মামলাটা আগে ওনার আত্মসহায়কের একটা ব্যাপার ছিল, ওই মামলার মধ্যে কোনোভাবে জড়িত নয়, নিরীহ। এবং তাছাড়া ইজ সাফারিং ফ্রম ডিফারেন্ট টাইপস অফ এলিমেন্টস, শরীর অসুস্থ। সেই অবস্থাতেও যখনই সিবিআই ডেকেছে, যতবারই ডেকেছে, উনি ততবারই এসছেন সিবিআইকে তদন্তে সাহায্য করেন। এই তো নতুন কিছু নয়। যদি সিবিআই এই তদন্তের জালকে বিস্তৃত করে, প্রত্যেক জেলা থেকে কোনো না কোনো নেতা ধরা পড়বে। কারণ এটাই ওদের সিস্টেম ছিল। যেরকম কোনো কোম্পানি সাব ডিলারশিপ এরকম দেয় কিনা, সেরকম জেলায় জেলায় ডিলারশিপ দেওয়া ছিল, কে চাকরিটা বিক্রি করবে। তো সিবিআই এখন আমার মনে হয় উপরের দিকে কনসেন্ট্রেট করছে, কিন্তু এটাকে যদি ছড়িয়ে দিতে পারে, জানি না এত চোর ধরার জন্য কত বড় ইনফ্রাস্ট্রাকচার দরকার। সকাল থেকেই শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। শুক্রবার নিজাম প্যালেসে এসেছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক তাপস সাহা। সঙ্গে ছিলেন তার আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য। বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অভিষেক সিংহ। অভিষেক, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো শ্রীপর্ণা, তোমাকে শুরুতেই জানিয়ে রাখবো, নিয়োগ দুর্নীতি মামলায় বিধায়ক তাপস সাহাকে কিন্তু আগেও তলব করেছিল এবং তারপর ফের তাকে তলব করা হয়েছে এবং আজ সেই তলব অনুযায়ী সকাল সকাল সিবিআই দপ্তর নিজাম প্যালেসে তিনি কিন্তু হাজির হন এবং আমরা দেখছি যে তারপরে কিন্তু নথি তথ্য নিয়ে যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে যায়। আমরা শিক্ষকরা জানতে পেরেছি এবং আগে যে সকল নথি তথ্য পাওয়া গেছে সেগুলো সামনে রেখেই এই যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া, সেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে 4 ঘন্টা বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে, 4-5 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। তিনি বেরোনোর পর কি বক্তব্য রাখেন সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ অভিষেক।
দশম আন্তর্জাতিক যোগা দিবসের অনুষ্ঠানে দিল্লি বিশ্ববিদ্যালয়ে এলেন না কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে যোগ দিবসের অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের, কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই কালো পতাকা হাতে অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা অন্যান্য পড়ুয়াদের সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। নিট কেলেঙ্কারি এবং নেটে অস্বচ্ছতার প্রতিবাদে সোচ্চার হতে দেখা যায় তাদের। আর এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের কাছে খবর আসে অনুষ্ঠানে আসছেন না কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। শেষ পর্যন্ত পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে ধর্মেন্দ্র প্রধানের অনুপস্থিত থাকার সিদ্ধান্তকে নৈতিক জয় হিসেবে দেখছে আইসা। से आए हैं क्योंकि हमें पता चला शिक्षा मंत्री जो पिछले महीने भर से गायब हैं। आप एनटीए चले जाइए, आप मिनिस्ट्री ऑफ एजुकेशन चले जाइए, पर इस देश के शिक्षा मंत्री को देश के स्टूडेंट्स के प्रति कोई जवाबदेही नहीं है। आप जानते हैं कि 4 जून को किस तरह से ये खुलासा होता है कि नीट के एग्जाम में बड़ा स्कैम हुआ है। अभी 18 तारीख को पता चलता है कि नेट का पेपर भी लीक हुआ है। सरकार कहती है कि इंटीग्रिटी कॉम्प्रोमाइज हुई है। हम कहते हैं पिछले 10 सालों में इस सरकार के तहत हमारा भविष्य, हमारा एजुकेशन ये कॉम्प्रोमाइज हुआ है। সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে বছর 8 শিশু প্রতীক বিশ্বাসের। শুক্রবার মৃত প্রতীক বিশ্বাসের বাড়ি গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করলেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। আশ্বাস দিলেন তাদের পাশে থেকে আইনি লড়াইতে সহযোগিতা করার। মঙ্গলবার সন্ধ্যায় ব্যারাকপুরের নোনা চন্দনপুকুর ক্লাবের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় 8 বছরের প্রতীক বিশ্বাসের। মৃতের পরিবারের অভিযোগ, প্রশিক্ষণের গাফিলতিতেই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলার দিকে ব্যারাকপুরের সেই ছোট্ট প্রতীকের পরিবারের সঙ্গে দেখা করলেন অর্জুন সিং। সঙ্গে ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, বিজেপি নেতা কৌস্তব বাগচি। ভাষা নেই ওনার পাশে ওনাকে কোনো কথা বলা। মা বাবা, বাচ্চার 8 বছরের বাচ্চা, এইভাবে ট্রেনারদের গাফিলতি। বাচ্চারা যখন পুকুরে নামছে সাঁতার শেখার জন্য, তখন তো তাদের মূল দায়িত্ব থাকে কিভাবে তাদেরকে প্রোটেকশন দেবে। এখানে তো একটা বাচ্চার উপরে একজন লোক থাকা দরকার, সেখানে একটা বাচ্চা গায়েব হয়ে গেল। এটা নিয়ে খুব চিন্তা ভাবনা করা দরকার আছে। যারা কর্তারা আছেন ওই ক্লাবের, তাদেরও চিন্তা ভাবনা করা দরকার আছে। যদি এফআইআর করেন গার্জিয়ানরা, নিশ্চয়ই গ্রেফতার করা উচিত। সরকারি জমি বেহাত হওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভৎসনার মুখে পড়তে হলো রাজ্যের আমলা পুলিশদের। পাশাপাশি পুর ও নগর উন্নয়ন দপ্তরের কাজ নিয়েও বিরক্তি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এরপরই পূর্ব মেদিনীপুর জেলা শাসকের নির্দেশে তড়িঘড়ি সরিয়ে ফেলা হলো জেলা শাসক চত্বরে থাকা অস্থায়ী দোকানঘর। শুক্রবার পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের দপ্তরের আশেপাশে যে সমস্ত অস্থায়ী দোকান রয়েছে সেই সমস্ত দোকান সরিয়ে নিচ্ছেন দোকানদাররা। এভাবে দোকান তুলে দেওয়ায় সমস্যায় পড়েছেন অস্থায়ী দোকানদাররা। কি হলো বলতে, আমাদের দেখুন বুধবার দিন এসে প্রথমে বলে দিয়ে গেল যে 2 থেকে 3 দিনের মধ্যে তোমরা সমস্ত যে যার দোকানদার যা জিনিসপত্র তোমরা করেছো সব তুলে নিয়ে চলে যাও। কিন্তু আমরা সেই হিসাবে প্রস্তুতি ছিলাম যে আগামী শুক্রবার দিন যেহেতু অফিস আছে, সেই কারণে আমরা শুক্রবার পর্যন্ত অফিসটা করে আপাতত শনিবার দিন আমরা সব বিচ্ছেদ করবো, কিন্তু আমাদেরকে সেই সুযোগটা অবধি দিল না। এবার আগামীকাল এসে আমাদেরকে বলে দিয়ে গেল যে সব দোকান ভেঙে দেবে। আগামীকাল না, গতকাল আমাদেরকে বলে দিয়ে গেল যে রাতারাতি সব দোকান ভেঙে তুলে দিতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের তোলা এই মুহূর্তে সম্ভব, যতগুলো তোলা হয়েছে তুলেছে, সব তো সম্ভব হয়নি এই মুহূর্তে। তা সবাই চেষ্টা করছে, কিন্তু এইরকম তুলে বা এরকম সরিয়ে কতদিন চলবে? একটা যে আমাদের দোকান, একটা স্থানীয় ছেলেরা সবেরই জায়গা এখানে আমাদের অফিসে দেওয়া আছে, সবের জায়গা দেওয়া আছে, এখানে দিয়ে একটা অফিস হয়েছে। এখানকারই যে যাদের জায়গা ছিল তাদের জায়গা জমি সব চলে গেছে, তারা বেকার এখন প্রায়। তারা যে করে খাচ্ছে, সেই করে খাবার জায়গাটা সব বন্ধ করে দিচ্ছে না। এরকম করলে একটা গুমটি
যদিও ঠেলা গুমটির একটা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু ঠেলা গুমটি নিয়ে কতদিন চলবে? স্কুলে পড়ুয়ার সংখ্যা ৯ করে ১২০, শিক্ষক মাত্র একজন। ভাবা যায়? হ্যাঁ, এটাই ঘটনা, নিত্যদিনের ঘটনা রানীগঞ্জের ৯০ নম্বর ওয়ার্ডের পৌর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। তবে শুক্রবার ঘটল একটু অন্য ঘটনা। ওই স্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে পথে বসে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা, সঙ্গে ভুক্তভোগী ছাত্রছাত্রী। একজন মাত্র শিক্ষক দিয়ে পঠন পাঠন অসম্ভব। অধিকাংশ পড়ুয়াকে প্রায় দিনই খেলাধুলো করিয়ে আর মিড ডে মিল খাইয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এদিন অবশেষে আসানসোল পৌরসভার ২ নম্বর বড় চেয়ারম্যানের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এই আমাদেরকে আজকে এতগুলো বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় নামতে হচ্ছে, তার আসল কারণ হচ্ছে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এত পুরনো একটা পৌরসভার স্কুল, এখানে মাত্র একটা শিক্ষক আছেন আর 5টা ক্লাস হয়, 100 বাচ্চা এখানে আছে। স্কুলে শুধু খাবার দেওয়া যায়, খাবার ব্যবস্থা হয়, শিক্ষার কোনো মা বাবা নেই। এই বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে সেটা জন্য আমরা চিন্তিত, আমাদের চিন্তা হয়েছে, তার জন্যই আজকে আমরা এখানে একটা বিক্ষোভ প্রদর্শন করছি। আমাদের স্কুলে 1997 সালের পর থেকে কোনো রিক্রুটমেন্ট হয়নি এবং এই স্কুলে একটা সময় 8 জন শিক্ষক এবং একজন পিয়ন ছিলেন। 5টি ক্লাসে পঠন পাঠন করানো হয়। শিশু 1, 2, 3, 4, 5 ছিল, শিক্ষকের অভাবে 5টা বন্ধ হয়ে গেছে। এখন লাস্ট আমার সঙ্গে টিচার ইনচার্জ, যিনি আমার সহকারী শিক্ষিকা ছিলেন, তিনি গত এপ্রিল মাসে রিটায়ার হয়ে গেছেন। কাজে এই স্কুলে একমাত্র শিক্ষক বলতে আমি টিচার ইনচার্জ, আমাকেই সব কিছু পালন করতে হয়। যতটা আমার একার দ্বারা অতগুলো ছেলেকে সামলানো, পঠন পাঠন করানো যায় ততটা আমি করি। আমরা প্রশাসনকে এর আগে আমরা আমাদের শিক্ষকের অভাবের কথাটা জানিয়েছি, ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই এই স্কুলগুলোতে খুব শীঘ্র শিক্ষক নিয়োগ হয়, সেই আশ্বাস তারা আমাদের দিয়েছে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা, ফুলে ফেপে উঠেছে তিস্তার জলস্তর। জারি করা হয়েছে লাল সতর্কতা। ৩১ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন জলঢাকা নদীতে জারি হয়েছে হলুদ সতর্কতা। আর এই মরশুমে এই প্রথম তিস্তায় জারি হলো লাল সতর্কতা। জলস্তর এতটাই বেড়েছে যে মেখলিগঞ্জ থেকে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও সেচ দফতরের ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা যাচ্ছে, জলপাইগুড়ির গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে শুক্রবার সকাল ৬টা নাগাদ ১,৪৯৭.63 কিউমেক জল ছাড়া হয়েছে। ফলে তিস্তা সহ অন্যান্য নদীর জলস্তরও বেড়ে গিয়েছে। তবে স্বস্তির খবর, শুক্রবার সকালে আবহাওয়া সামান্য পরিবর্তন হয়েছে। উত্তরবঙ্গে মেঘ সরে সামান্য উজ্জ্বল হয়েছে আকাশ, দেখা পাওয়া গিয়েছে সূর্যেরও। শুক্রবার দিল্লি থেকে বালুরঘাট ফিরলেন সুকান্ত মজুমদার। ভোটে জেতার পর তিনি দিল্লি গিয়েছিলেন। সেখানে দেশের 2 দফতরের কেন্দ্রীয় মন্ত্রিত্ব পাওয়ার পর এই প্রথম বালুরঘাটে পা রাখলেন সুকান্ত মজুমদার। এরপর জেলায় ঢোকার মুখে বালুরঘাট বুনিয়াদপুর বিজেপি পার্টি অফিসের তরফে তাকে শুভেচ্ছা জানানো হয়। ব্যান্ড পার্টি সহযোগে এক র্যালির আয়োজনও করা হয়। শেষে তাকে ফের সম্বর্ধনা দেওয়া হয়। অসমাপ্ত রেল প্রকল্পকে দ্রুত গতিতে সম্পন্ন করার চেষ্টা করা হবে। প্রথম কাজ এই কাজটা করা হবে। যে যা রেল উন্নয়নের জন্য যা যা করার সেই বিষয়ে আমরা সচেষ্ট হব। হিলিতুরা আমাদের টার্গেটের মধ্যে আছে, সেটাকেও আমরা করার চেষ্টা করছি। আমাদের আরও এই ধরনের বিভিন্ন প্রকল্প, বানগড়কে উন্নত করা, সেখানে আরও বড় করে প্রজেক্ট নিয়ে আসা, ট্যুরিজম যাতে বাড়ে, আমাদের এখানে মৎস্যজীবীরা যেন লোনের ব্যবস্থা পায় তার ব্যবস্থা করা, কৃষকদেরকে কৃষক সম্মান নিধির ব্যবস্থা আরও যেন বাড়ে, কৃষকরা আরও বেশি সংখ্যায় কৃষক সম্মান নিধি পেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত 70 বছরের বেশি বয়স্ক যারা, তাদের জন্য তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করা অর্থাৎ লাগু করা, এই সমস্ত বিষয় আছে।
দশম আন্তর্জাতিক যোগ দিবস শুক্রবার। এবারে থিম সমাজের জন্য যোগ। 2015 সাল থেকে অনুষ্ঠিত হয় যোগ দিবস। যোগাসনকে দৈনন্দিন জীবনের সঙ্গী করার বার্তা দিলেন নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে কাশ্মীরের শ্রীনগরে ডাল লেকের ধারে অবস্থিত শেরি কাশ্মীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন মোদী। অন্যান্যদের সঙ্গে যোগাসনও করেছেন তিনি। दुनिया में योग करने वालों की संख्या निरंतर बढ़ रही है। योग के प्रति आकर्षण भी बढ़ रहा है। योग की उपयोगिता के संबंध में भी जन सामान्य कन्विंस हो रहा है। मैं विश्व में हर जगह जितने भी ग्लोबल लीडर से मिलता हूं, जहां भी जाता हूं, शायद ही कोई एक आध मिल जाएगा जो मेरे से योग की बात न की। दुनिया के सभी वरिष्ठ नेता जब भी मौका मिलता है मेरे से योग की चर्चा जरूर करते हैं और बड़ी जिज्ञासा से सवाल पूछते हैं। दुनिया के कितने ही देशों में योग डेली लाइफ का हिस्सा बन रहा है। বিশ্ব যোগা দিবস পালিত হলো রাজভবনেও। রাজভবনের একটি হলে সাদা পোশাকে যোগব্যায়াম করতে দেখা গেল রাজ্যপাল সিবি আনন্দ বোসকে। আন্তর্জাতিক যোগ দিবসে দীঘায় আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সৈকত সুন্দরী নিউ দীঘায় পুলিশ হলিডে হোম ঘাট পার্কে প্রাক্তন সেনাকর্মীদের আয়োজনে এই যোগ দিবস পালন হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যোগা দিবসকে গোটা পৃথিবী ফলো করছে এবং আজকে 200-র বেশি দেশে পার্টিসিপেশন হচ্ছে এবং আজকে নতুন নয়, কয়েক বছর ধরে হচ্ছে। এর ফলে শরীরের গঠন, মনের বিকাশ এবং প্রথাগত যে ওষুধপত্রের ব্যবহার, যার পার্শ্ব প্রতিক্রিয়া সবসময় থাকে, সেখান থেকে মানব সমাজ অনেকটা দূরে থাকতে পারছে। সবাই আজকে স্বাস্থ্য সচেতন হয়েছে বলে দেশের গড় আয়ু 80-85 বছর হয়ে গেছে। যোগাকে গোটা পৃথিবী গ্রহণ করেছে এবং সকলের উচিত আজকের দিনটা অবজার্ভ করা। সবাই কম বেশি করেন, যে যার মতো করে করেন। দশম আন্তর্জাতিক যোগ দিবস 197টি দেশে এই দিনটিকে পালন করা হলো। ঠিক সেভাবেই বিধাননগর FE পার্কে যোগ দিবস পালন করলেন শ্রমিক ভট্টাচার্য। দেখুন, দেশের প্রধানমন্ত্রী এবং পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদীর উদ্যোগে ভারতের এই প্রাচীনতম যোগবিদ্যা, যা একজন মানুষকে শুধু সুস্থ রাখে না, তার দৈহিক, মানসিক এবং আধ্যাত্মিক বিকাশে সাহায্য করে। আজকে তার উদ্যোগে, তার প্রয়াসে আজকে যোগ জনপ্রিয় হয়েছে। শুধু অসমুদ্র হিমাচলের ভারতবাসী নন, দেশের বাইরে সারা পৃথিবী জুড়ে আজকে যোগকে মানুষ একমাত্র মুক্তির পথ বলে মনে করছে। সেই জন্য যোগের সম্পর্কে মানুষের আগ্রহ বাড়ছে, নতুন প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। আমরা চাই এই যোগের প্রতি মানুষের আগ্রহ বাড়ুক, মানুষ এটা অভ্যাসে পরিণত করুক। কোপা আমেরিকার প্রথম ম্যাচে জয়ী আর্জেন্টিনা। কানাডাকে 2-0 গোলে হারালেন মেসিরা। ঘটনা হলো, মেসিদের খেলা দেখা যায়নি কোনো টিভি চ্যানেলে। তাতে অবশ্য দমে যাননি আর্জেন্টিনার ভারতীয় অনুরাগীরা। মূলত মোবাইলেই ফ্যান কোড অ্যাপে খেলা দেখছেন তারা এবং অনেকটাই উৎকণ্ঠিত অপেক্ষার পর উল্লসিত হয়েছেন ইউলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজের গোল করা দেখে। অন্তিম গোলে আসল অবদানটা আবার খোদ মেসির, অর্থাৎ অনুরাগীদের জন্য দিনের শুরুতেই মন ভরে যাওয়া উপহার। ধরাশায়ী কানাডাকে যেন হৃষ্ট চিত্তে হালকা সান্ত্বনা, বেটার লাক নেক্সট টাইম। আর আর্জেন্টিনার জন্য তাদের শুভেচ্ছা, কোপা টুর্নামেন্টের বাকি পথ মসৃণ হোক, জাদু দেখাক মেসি মার্টিনেজদের দুরন্ত পেশি।
নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।